হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আগেই আমি ক্রুজের দুটো ভিডিও দিয়েছি, এটা 3 নম্বর ভিডিও হতে চলেছে। রাতে যখন ক্রুজটাকে দেখছিলাম না ব্যালকনি থেকে, চারপাশে শুধু সমুদ্র, নীরবতা আর শিপের একটা হালকা ভাইব্রেশন ফিল হচ্ছিল। মনে হচ্ছিল না সময়টা থেমে গেছে। এই অনুভূতিটা বোঝানো কঠিন। আর দেখুন কত পাখি শিপের সাথে এগোতে থাকছে। আমরা তো মজা করে বলছিলাম পাখিগুলো শিপের ওপর কেন বসে যাচ্ছে না, কিন্তু এই আলোতে পাখিগুলোকে দেখতে খুব ভালো লাগছিল। সকালে ঘুম ভেঙে দেখি আমরা অলরেডি কাতার পৌঁছে গেছি। রাতের মধ্যেই দেশ বদলে ফেলা, এই অনুভূতিটাই ক্রুজের আসল ম্যাজিক। এই শিপটা আসলে কাতার, বাহরেইন, আবুধাবি, সারবানি আইল্যান্ড ঘুরে আবার দুবাই ফিরবে। একটা জার্নি, কিন্তু এতগুলো আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। সকালে বেশি দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরোনোর পালা। ভাগ্য ভালো আমাদের ভিসা আগেই হয়ে গেছিলো, তাই ডকুমেন্টেশন বা ইমিগ্রেশনের দিকে কোনো অসুবিধা হয়নি। সব কিছু খুব স্মুথ আর হ্যাসেল ফ্রি ছিল। এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্টে অনেক রকম সিরিয়াল ছিল। এটা আমাদের ক্রুজের ফার্স্ট ব্রেকফাস্ট। তো আমার মাথায় ছিল আমি রিদমকে কী খাওয়াবো। তো এখানে স্মুদি ছিল, কার্ড ছিল, ওটমিল ছিল, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ছিল, সিরাপস ছিল যেগুলো ব্রেডে লাগিয়ে খাওয়া যায়, ক্রস, এছাড়াও দানিশ প্রচুর ছিল, বাট সবই ইংলিশ ব্রেকফাস্ট। তো তার মধ্যে থেকে আমি একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম আর প্রচুর ফল। তো রিদম যেটা খাবে সেটাই খেত, কারণ ও সবই যে আমি দেবো আর ও খেয়ে নেবে সেটা হয় না সব সময়। তো এই জন্য অপশনস আমাকে রাখতে হয়েছিল। ব্যাস, আমরা কাতারের উদ্দেশ্যে শিপটাকে টাটা করে কাতার পৌঁছেই শুরু হলো আমাদের ছোট্ট কিন্তু সুন্দর সাইট সিনিং এক্সপিরিয়েন্স। শহরের চারপাশে আধুনিক আর্কিটেকচার আর পরিপাটি রাস্তা, সব মিলিয়ে খুব শান্ত আর ক্লাসি একটা ভাইব। আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখলাম এখানে। তার মধ্যেই একটি ছিল মিউজিয়াম ভিজিট, কাতার মিউজিয়াম, যেখানে কাতারের কালচার আর হিস্ট্রি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঢুকেই দেখলাম এই বড় খোলা জায়গাটা। এখানে টিকিট কাটতে হয়েছিল, কিন্তু টিকিট কেটে যে আমি কোন দিকে ঢুকবো সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ চারিদিকে মানুষ ফটো তুলছে আর সেরকমভাবে না ইনস্ট্রাক্ট করার কেউ ছিল না যে এদিকে যেতে হবে বা এদিকে গেট বা খুব বিশাল লাইন, এরকম কোনো ব্যাপার ছিল না। চারিদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই খোলা জায়গাটা তো এত সুন্দর লাগছিল। আর সেদিন কাতারে চলছিল বীভৎস হাওয়া। তো মানে যদি না কেউ টুপি বাচ্চাকে পরিয়ে রাখে তার একদমই ঠান্ডা লাগবেই লাগবে। এই জায়গাটা হচ্ছে ওদের কফি হাউসের মতো লেখা ছিল, যেখানে আগে বসে লোকে কিছু পান করতো বা মিটিং হতো। তো এই জায়গাটা, এখানে একটা ছোট্ট পোর্শন আমরা দেখলাম। এইরকম করে করে আলাদা 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 প্রচুর টেকনোলজি আর পুরনো জিনিসের মেলবন্ধন এই মিউজিয়ামে ছিল। রিদমকে নিয়ে আমাদের এই মিউজিয়াম ঘোরা একটু টাফ হচ্ছিল, কারণ ও প্যারাম্বুলেটারে বসতে চাইছিল না। আর যা হাওয়া দিচ্ছিল, ওকে আমি যদি ছেড়ে রাখি ও দৌড়ে দৌড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। এখানে আর একটু খোলা জায়গা আছে যেখানে ফটো তোলার জন্য দুটো উটকে রেখেছে, 2-3টে ছিল। তো ফটোগুলো খুব সুন্দর আসছিল। আগে কীরকমভাবে কাতারের মানুষ জীবনযাপন করতো বা কীরকমভাবে তাদের দোকানপাট খোলা হতো, ওই রকম কয়েকটা জিনিস ছিল। এখানে আমিও কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম, সেটা রিদমের ঘুমিয়ে যাওয়ার পর। আসলে না হলে এগুলো সম্ভব হয় না একটা প্যারেন্টসদের পক্ষে। আর এত হাওয়া চলছিল যে ও ঘুমিয়েও গেছিল। এরপর আমরা ঢুকলাম মেন মিউজিয়ামে। মিউজিয়ামে পুরো কাতারের ইতিহাসটা তুলে ধরা হয়েছে, যেমন বেদুইন লাইফস্টাইল, ডেজার্ট লাইফ বা সি লাইফের কানেকশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কাতার কিভাবে একটা ছোট ফিশিং ল্যান্ড থেকে মডার্ন কান্ট্রি হলো, এই পুরোটা না এখানে মিউজিয়ামে খুব সুন্দর করে এলাবোরেট আছে। সবটা হয়তো আপনাদের দেখানো সম্ভব হবে না, কারণ সবটা না আমি ভিডিও করে উঠতে পারিনি। বুঝতেই পারছেন ছোট বাচ্চা সামলে এগুলো করা। এখানে ইসলামিক আর্ট অ্যান্ড কালচারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
যেখানে প্রাচীন কোরআন ম্যানুস্ক্রিপ্টস, ইসলামিক ক্যালিগ্রাফি, হ্যান্ডক্রাফটেড ডিজাইন, প্যাটার্ন, টাইলস, গোল্ড অ্যান্ড সিলভারের ক্রাফট, এগুলো খুব সুন্দরভাবে রাখা আছে। আবার তার সব কিছুই যে পুরনো ছোঁয়া তা নয়, এতটাই মডার্ন টাচ ছিল মিউজিয়ামটায় যে একটা জায়গায় মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগছিল জিনিসটা কি বোঝার জন্য। কাতারের সঙ্গে পার্লের একটা পুরনো হিস্ট্রি আছে। বলতে গেলে কাতারের ইতিহাসে পার্ল বা মুক্তোর ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট। অয়েল আবিষ্কারের আগে কাতারের মূল ইনকাম আসতো পার্ল ডাইভিং থেকে। এই অঞ্চলের সমুদ্র ছিল প্রাকৃতিক মুক্তার জন্য খুবই ফেমাস। তখনকার দিনে অনেক পরিবারই সমুদ্রে নেমে পার্ল সংগ্রহ করেই জীবন চালাতো। মিউজিয়ামে দেখা যায় সেই পুরনো নৌকা, ডাইভিং টুলস অ্যান্ড রেয়ার পার্লস, আর পার্লের সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলো অনেক রানী বা অনেক দেশে পাঠানো হতো উপহার হিসেবে। আজ কাতার আধুনিক বা লাক্সারিয়াস হলেও এই পার্ল হিস্ট্রিটাই তাদের কালচারের আসল ফাউন্ডেশন। তো আমার সেই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন, আমি আগেই বলেছি আমার জুয়েলারি খুব ভালো লাগে, ডিজাইনস খুব ভালো লাগে। তো আমি ওখান থেকে অনেক 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 ডিজাইনসের ফটো তুলে এনেছি। ওখানে না একটা কথা আছে, বিফোর অয়েল পার্ল ওয়াজ কাতারস রিয়েল ট্রেজার। তো এত সুন্দর লাগলো পুরো মিউজিয়ামটা ঘুরে। এই দেখুন একটা অন্যরকম না লিফটে আমরা চাপলাম, যেখানে একটা খোলা জায়গা, আমরা দাঁড়ালাম, দরজাটার চারদিক দিয়ে বন্ধ হলো, আমরা আস্তে করে উঠে গেলাম, যেখানে মাথায় কিছু ছিল না। ছোট্ট এলিভেটর, প্যারাম্বুলেটার নিয়ে যাই তো আমাদের এলিভেটরটা খুবই দরকার হয়, আর ও এখন ঘুমিয়ে গেছিলো। এইটা হচ্ছে ইসলামিক মিউজিয়াম, যেটার ভেতরে আমরা আর ঢুকিনি, কারণ আগের মিউজিয়ামটা ঢুকতে আমাদের ঢুকে দেখতে আমাদের মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লেগেছে। তো এই মিউজিয়ামটা আমরা ঢুকলাম না, কারণ এই মিউজিয়ামে ঢুকলে অন্তত আমাদের ব্যাপারটা বুঝে সব কিছু জেনে বেরোতে আরও 2 ঘন্টা লেগে যেত। তো আমরা বেরিয়েছিলাম 11টার সময়, আমাদের ঢুকতে হতো 5টা নাগাদ। তো তার আগেই আমরা ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ 7টার সময় আবার ক্রুজ ছাড়বে। তো ওইটুকু সময়ের মধ্যে যতটা ঘোরাঘুরি। তো এখানে এসে বাইরে আমরা কিছু ফটো তুললাম, ব্যাস এখান থেকে আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর আর ওয়েদারটা এত ভালো ছিল, ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছিল, দেখে খুব ভাল লাগবে। কোনো ঘিঞ্জি না, পরিপাটি সব কিছু, সবাই একটা নিয়ম মাফিক হাঁটছে। তো এইগুলো দেখে খুব ভালো লেগেছিল। তারপর আমরা চলে এলাম একটা অন্য জায়গায়, যার নাম হচ্ছে সুক ওয়াকিফ, যেটা কাতারের আসল প্রাণ। সুক শব্দের অর্থ হচ্ছে ওপেন মার্কেট প্লেস, খোলা জায়গায় বাজার। এখানে ঢুকলেই মনে হয় যেন আধুনিক শহর থেকে হঠাৎ করে পুরনো কাতারে চলে এসেছি। ট্র্যাডিশনাল রাস্তা, মাটির রঙের দেওয়াল, আর চারপাশে ছোট ছোট দোকান, সব কিছুতেই ইতিহাসের ছোঁয়া। এখানে পাওয়া যায় ট্রেডিশনাল ক্লোথস, স্পাইসেস, পারফিউমস, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড অনেক সোভেনিয়ার। এই যে না, আমি আবার বললাম যে আমি একজন গয়নাপ্রেমী মানুষ, তো আমি এখানে গয়নার দোকানে চলে এসেছিলাম আলাদা আলাদা ডিজাইন দেখতে। ওরা না জিনিস সাথে কোঅপারেট করছিল, আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি। যেটা আমি লক্ষ্য করলাম, বড় মানুষের জুয়েলারির থেকেও না এখানে বাচ্চাদের চুড়ি, ব্যাঙ্গেল, চূড়, বাচ্চাদের মানতাসা, এগুলো অনেক রকম ছিল আর অদ্ভুত ডিজাইনের। আমি এখানে বাচ্চাদের হাতপদ্ম দেখেছি, যেটা নর্মাল খোলা জায়গাতেই ওদের ডিসপ্লে করা ছিল। প্যাটার্নটা যেটা লক্ষ্য করলাম, মণিমুক্ত দেওয়া, সব দোকানেরই একই রকম ডিজাইন। তো জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছিল, আলাদা আলাদা ফিল হচ্ছিল যে না এই ডিজাইনটা আলাদা, এটা একটু আলাদা, এখানে ব্রেসলেটসগুলো আলাদা। তো আর মোটামুটি খুব বেশি ডিজাইনও দেখতে পাইনি, কিন্তু 6-7টা দোকান ঘুরে যেটা দেখলাম যে সবাই একই রকমেরই জুয়েলারি প্যাটার্ন রেখেছিল, যেটা আরবিক জুয়েলারি বলে। তারপর একটা পারফিউমের দোকানে ঢুকলাম, কারণ কাতারের আতর খুবই ফেমাস। তার পাশেই দেখছিলাম একটা মিষ্টির দোকান, তো সেখানে না খুবই ভিড় ছিল।
তো ওখানে আমি একটু ঢুকে দেখলাম ওদের ট্র্যাডিশনাল মিষ্টিগুলো কীরকম হয়। তো দুবাইয়ের সাথে অনেকটাই মিল আছে ট্র্যাডিশনাল মিষ্টির দিকে। তো ওখানে বড় বড় পাত্রগুলো রাখা ছিল, যেখানে ওরা আগে যেভাবে মিষ্টি বানাতো পাথরের পাত্রতে, ওগুলো বেশ মন টানছিল যে না একটু ভিডিও করে নিই। কিন্তু ওখান থেকে আমি কিছু কিনে আনতে পারিনি, কারণ শিপে বাইরের থেকে কোনো জিনিস কিনে আনা অ্যালাউ নয়। স্পেশালি ফুড, কোনো সোভেনিয়ার আনাই যায়, বাট কোনো ফুড আইটেমস শিপে বাইরে থেকে এনে ঢোকানো অ্যালাউ নয়। এরপর না আমরা একটা বোট রাইড নিলাম। ওখানে 8 ঘন্টার জন্য একটা বোট রাইড হচ্ছিল বাইরে। তো ওইটা একটু দূরে ছিল সুক থেকে, কিন্তু আমাদের একটু মন টানলো না যাই বোট রাইড করে পুরো কাতারটাকে ঘুরে দেখি। ব্যাস, রিদমকে বোঝানো যে এখানে বেবি শার্ক আছে, তো ওই বেবি শার্কের এক্সাইটমেন্ট দিয়ে ওকে ওই 1 ঘন্টা ঘুরিয়েছিলাম। কাতারের এই বোট রাইডটা একেবারেই আলাদা এক্সপিরিয়েন্স। নীল সমুদ্র, হালকা বাতাস আর সিটি স্কাইলাইনের সঙ্গে ফ্লোটিং, মনে হয় যেন সব ওয়ারিজ দূরে চলে গেছে। বোটে বসে চারপাশে দৃষ্টি ঘোরালে দেখা যায় মডার্ন বিল্ডিংস আর ট্র্যাডিশনাল বোটগুলোর পারফেক্ট একদম কম্বিনেশন। জলটা একদম সবুজ দেখতে লাগছিল, আর এতটাই পরিষ্কার ছিল যে চারিদিকে তাকালে শুধু জল আর সবুজ রং। এই বোটটা ছিল খুবই রিল্যাক্সিং। এটি কাতারের কোস্টাল লাইফস্টাইল আর সায়েন্টিফিক বিউটি কাছ থেকে দেখার সেরা সুযোগ। তো আমরা এখানে 1 ঘন্টা এভাবেই কাটালাম। নীল সমুদ্রের ওপর সূর্যের আলো পুরো চকচক করছিল, হালকা বাতাসে মুখে ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া আসছে, তো ফিলিংসটাই আলাদা। বোটের চারপাশে দৃষ্টি ঘোরালে দেখা যাচ্ছিল ছোট ছোট আইল্যান্ডস আর লাক্সারি ইয়ট, আর কখনো কখনো স্থানীয় ফিশারম্যানরাও কাজ করছেন। প্রতিটা মুহূর্তে মনে হয় এই দেশটা শুধু মডার্নিটি নয়, ট্র্যাডিশনালও, আর এটাকে সুন্দরভাবে ধরে রেখেছে। ব্যাস, বোট থেকে নেমেই একটা ছোট্ট জায়গা ছিল, ছোট্ট পার্কের মতো, যার পাশে পার্কিং ছিল, গাড়ি রাখা ছিল। তো ওখানে গিয়ে দেখতে পেলাম প্রচুর পাখিগুলোকে খেতে দেওয়া হয়েছে, ওরা এই সময় এসে খাচ্ছে। ব্যাস, দেখলাম রিদম আমার কোল থেকে নেমে ওদের কাছে একটা ছোট্ট দৌড় দেবে। ওখানে আরেকটি বাচ্চাও ছিল, দুজনে মিলে কম্পিটিশন করে দৌড় দিচ্ছিল। আর জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল, পাখিগুলো উঠছিল, মনে হচ্ছিল ওরাও দুটোও ওই পাখিগুলোর দলে মিশে গেছে। ব্যাস, ওইখান থেকে আমরা আরেকটি নতুন জায়গায় এলাম। এই জায়গাটির নাম হচ্ছে কাতারা কালচারাল ভিলেজ। কাতারা শব্দের অর্থ হচ্ছে কাতার। কাতারকে আগে এখানকার লোকজন কাতারা বলেই ডাকতো, যার স্পেলিং হচ্ছে KATARA। এখানেও সমানভাবে ট্র্যাডিশন আর মডার্নিটিকে খুব সুন্দরভাবে এরা সাজিয়েছে। এইসব দেখতে দেখতে আমাদের বিকেল 4টে বেজে গেছিল, আর শিপে ঢোকার সময় হয়ে গেছিল। শিপে ঢোকার পর আমরা কি করলাম ওটা আমি নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। একটা ভিডিওতে অত কিছু দেখানো তো সম্ভব হয় না। আর শিপে ঢোকার প্রসেসটাও নর্মালি আমাদের যে কার্ড দিয়েছিল ওই কার্ডটা স্ক্যান করে ঢুকে যেতে হয়েছিল, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো। আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। চলো, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।